হুম। প্রিয় ছাত্ররা, এর আগে আমরা ফোর্থ সেমিস্টারের দুটো অংশ নিয়ে আলোচনা করেছিলাম। যদি আমরা সিলেবাসটাকে দেখি তাহলে ফোর্থ সেমিস্টারের যুক্তিবিজ্ঞানের অংশটা দুটো ভাগে ভাগ করা আছে। একটি হলো সাংকেতিক যুক্তিবিজ্ঞানের অংশ, আর একটি হলো আরোহ যুক্তিবিজ্ঞান। আরোহ যুক্তিবিজ্ঞানের আবার তিনটি অংশ করে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আরোহ যুক্তির সাধারণ পরিচয়, তারপর কার্যকারণ সম্পর্ক, এবং তৃতীয় অংশে মিলের পরীক্ষণমূলক আরোহী পদ্ধতি। আমরা এখন এই আরোহী পদ্ধতি সমূহ নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা দুটি অংশে বিভক্ত করব। প্রথম অংশে আমরা অপসারণ সূত্রসমূহ এবং আরোহী যে পদ্ধতিগুলো তার চিহ্নিতকরণ, এবং পরবর্তী ক্লাসে আরোহী পদ্ধতিগুলোর বিস্তৃত ব্যাখ্যা। এই অংশটার জন্য 6 নম্বর নির্দিষ্ট এবং একটি 6 নম্বরের বড় প্রশ্ন থাকবে। এভাবে আমরা ধরে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করব। মিলের পরীক্ষণমূলক আরোহী পদ্ধতি, এটাকে বুঝতে গেলে আমাদের কার্যকারণ সম্পর্কে একটা পূর্ব ধারণা কিন্তু নিয়ে রাখতে হবে, যেটা ইতিমধ্যেই তোমরা করে ফেলেছ। কার্যকারণ শব্দটার সঙ্গে আমরা খুব সাধারণভাবে পরিচিত সকলে, যে প্রত্যেকটা কার্য যা ঘটছে সেগুলোকে আমরা বলছি কার্য, এবং যার কারণে ঘটছে বা যে জন্য ঘটছে সেটাকে আমরা বলছি কারণ। আবার কার্য এবং কারণ এই দুটোকে যদি পৃথক পৃথক ঘটনা বলে ধরে নিই, তাহলে যেটা আগে ঘটছে সেটাকে আমরা বলবো কারণ, এবং পরে যেটা ঘটছে সেটাকে আমরা বলবো কার্য। তাহলে এই জগতে যা কিছু ঘটে তার কোনো কিছুই কিন্তু আকস্মিক নয়। তার প্রত্যেকটি ঘটনা কি আমরা কোনো না কোনো ভাবেই আমরা দেখব পূর্ববর্তী কোনো ঘটনার সঙ্গে যুক্ত, বা বলা যেতে পারে কার্যকারণ সূত্রে আবদ্ধ। এখন মিল দেখলেন যা কিছু কার্যকারণ সূত্রে আবদ্ধ, সেগুলোকে যদি আমরা যাচাই করতে চাই যে কোন কোন কারণের উপর ভিত্তি করে কোন কোন কার্য ঘটছে, সেগুলো যদি আমরা অনুসন্ধান করতে চাই, তাহলে আমরা প্রথম দিকে কারণ হিসাবে কতগুলো ঘটনাকে রাখবো, তারপর কার্যরূপে কোন একটি ঘটনাটিকে রাখবো। রাখার পরে এবার যখন যাচাইকরণ করব, তখন কি করব না, দেখব কোন কোন ঘটনাগুলোকে বাদ দিলে বা অপসারণ করলে কার্যের কোনো ক্ষতি হচ্ছে না, সেই সব অপ্রয়োজনীয় ঘটনাগুলোকে আমরা বাদ দেব। এই বাদ দেওয়াটা কি বলা হচ্ছে অপসারণ নিয়ম। কি বলা হচ্ছে যে পূর্ববর্তী যেসব অবান্তর ঘটনাকে বাদ দিলে কার্যের কোনো ক্ষতি হয় না, তা কখনোই ওই কার্যের কারণ নয়, বা পূর্ববর্তী যেসব অবান্তর ঘটনাকে বাদ দিলে কার্যের ক্ষতি হয়, সেই সব ঘটনাসমূহকে ওই কার্যের কারণ বলে গণ্য করব। এক্ষেত্রে অবান্তর বিষয়গুলোকে এইভাবে বাদ দেওয়া বা বর্জন করার নামটাকেই আমরা বলছি অপসারণ নিয়ম। এবং এই অপসারণ নিয়মগুলির উপর ভিত্তি করেই মিলের যেসব পরীক্ষণমূলক আরোহী পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর মূল ভিত্তি হবে। এখন এই অপসারণ নিয়মগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করব। তার প্রথম 3টি মিলের নিজস্ব, এবং পরেরটির ব্যাখ্যা আমরা পরে দিচ্ছি। অপসারণ এই বিষয়ে প্রথম যে সূত্রটা দেওয়া হচ্ছে, সেটা বলা হচ্ছে অনুগামী ঘটনার, অনুগামী মানে যেটা পরে ঘটছে বা কার্য ঘটনার
ক্ষতি সাধন না করে পূর্বগামী ঘটনার বা কারণ ঘটনার কোনো অংশকে যদি বাদ দেওয়া যায়, তাহলে সেই অংশটি ওই কার্যের কারণ বা কারণের অংশ হতে পারে না। তাহলে যে ঘটনাটাকে বাদ দেওয়ার জন্যে বা কারণটাকে বাদ দেওয়ার জন্যে কার্যের কোনো ক্ষতি হয় না, সেই ঘটনাটা কখনোই কারণ বা কারণের অংশ হতে পারবে না। অর্থাৎ যে পূর্বগামী ঘটনাটাকে অপসারিত করলেও কার্য অপসারিত হয় না, সেই অংশটি ওই কার্যের কারণ বা কারণের অংশ হতে পারবে না। এই অপসারণ নিয়মটির ভিত্তিতে আমরা মিলের কোন পদ্ধতিকে চিহ্নিত করব তা পরে দেখছি। কি বলা হচ্ছে, এই সূত্র অনুসারে যে পূর্বগামী ঘটনাটাকে অপসারিত করলেও কার্য ঘটনাটি অপসারিত হয় না বা কার্য ঘটনাটি ঘটে, তবে সেই পূর্বগামী ঘটনাটাকে অপসারণ করা যেতেই পারে। এই পূর্বগামী ঘটনা ঘটলেও যদি অনুগামী ঘটনাটি না ঘটে, তবে এই পূর্বগামী ঘটনাটিকে অনুগামী ঘটনার কারণ বলা যাবে না। এর দ্বারা আমরা মিলের প্রথম যে পদ্ধতি বা অন্যই পদ্ধতি, সেই পদ্ধতিটিকে ভিত্তি বলে আমরা গণ্য করব। বিষয়টিকে সাংকেতিকভাবে এভাবেই ব্যাখ্যা করা হচ্ছে যে যদি এমন হয় যে ক ঘটনাটি না ঘটা সত্ত্বেও খ ঘটনাটি ঘটে, তবে ক ক্ষয়ের কারণ নয় বা খ কয়ের কার্য নয়। অর্থাৎ কটাকে আমরা কারণ বলছি, খটাকে আমরা কার্য বলছি। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, বদ্ধ নোংরা জল অপসারণ করলেও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে বদ্ধ নোংরা জলটিকে কখনোই আমরা ম্যালেরিয়ার কারণ বলতে পারবো না, এই ঘটনাটাকে যদি আমরা অপসারণ করে থাকি। এবার আমরা আসছি অপসারণের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে, অনুগামী ঘটনার ক্ষতি সাধন না করে পূর্বগামী ঘটনাটাকে বর্জন করা না গেলে সেই পূর্বগামী ঘটনাটি অবশ্যই কারণ বা কারণের অংশ হবে। তাহলে আগে বললাম একটাকে যদি বাদ দিই বা কারণটাকে যদি বাদ দিই, তাহলে কার্যের কোনো ক্ষতি হবে না। এখানে বলছি কারণটিকে বাদ দিলে যদি কার্যের ক্ষতি হয়, তাহলে এই কারণটাকে অবশ্যই কিন্তু অনুগামী ঘটনার কারণ বলা হবে। দুটোর মধ্যে পার্থক্য কোনটা? দুটোর ক্ষেত্রেই আমরা প্রথমে নিচ্ছি কারণটাকে বাদ দিচ্ছি বা পূর্বগামী ঘটনাটাকে অপসারণ করছি। প্রথম ক্ষেত্রে কার্যের ক্ষতি হচ্ছে না, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু কার্যের ক্ষতি হচ্ছে। আবার দেখে নাও, পূর্বগামী ঘটনাকে বর্জন করতে পারবো না যদি আমরা অনুগামী ঘটনার ক্ষতি সাধন না করি, তাহলে ঘটনা দুটির মধ্যে অবশ্যই কার্যকারণ সম্পর্ক থাকবে। অর্থাৎ যে ঘটনাটা বাদ দিলে কার্য ঘটনাটা বাদ চলে যাবে, সেই ঘটনা দুটোর মধ্যে অবশ্যই কার্যকারণ সম্পর্ক থাকবে। এই দ্বিতীয় যে অপসারণ সূত্র, সেটাই কিন্তু মিলের ব্যতিরেকী পদ্ধতির ভিত্তি। আর প্রথমটাকে আমরা বলেছিলাম মিলের অন্যই পদ্ধতির ভিত্তি। এই সূত্র অনুসারে যে পূর্বগামী ঘটনাটাকে অপসারণ না করলে অনুগামী ঘটনাটি বা কার্য ঘটনাটি অপসারিত হয়, কার্য ঘটনাটি যদি না ঘটে, তবে ওই পূর্বগামী ঘটনাকে কখনোই কিন্তু অপসারণ করা যাবে না। অর্থাৎ যদি এমন হয় যে ক ঘটনাটি ঘটা সত্ত্বেও খ ঘটনাটি ঘটেনি, তবে খ ঘটনার কারণ নয় বা খ কয়ের কার্য হতে পারবে না। উদাহরণ হিসাবে কি দেওয়া যাচ্ছে, দুটো উদাহরণ এখানে দেখানো হচ্ছে যে রুটি খাওয়া সত্ত্বেও যদি স্বাস্থ্যোন্নতি না হয়, তবে রুটিকে স্বাস্থ্যোন্নতির কারণ বলা যাবে না,
বা জ্বলন্ত মোমবাতি সহ বায়ুপূর্ণ পাত্র থেকে বায়ু যদি নিষ্কাশন করা হয় তাহলে মোমবাতিটা নিভে যাবে। অর্থাৎ অপসারণ করলেই কার্যের ক্ষতি হবে, অপসারণ যদি না করো তাহলে কার্যের ক্ষতি হবে না। এই দুটো দিক কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে কার্যসিদ্ধির জন্য কারণের উপস্থিতি কিন্তু একান্ত প্রয়োজন হয়ে পড়ে। এবার আসছি আমরা অপসারণের তৃতীয় সূত্র। এখানে কি বলা হচ্ছে যে কোনো পূর্বগামী ঘটনা ও অনুগামী ঘটনার মধ্যে যদি বিশেষ অনুপাতে হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায় তবে ওই ঘটনার দুটি কার্যকারণ সূত্রে আবদ্ধ হবে। অর্থাৎ কোনো একটা ঘটনার বিশেষভাবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অবশ্যই এটা মাত্রাগত, পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্য আরেকটি ঘটনা অনুরূপভাবে পরিবর্তিত হয়, তবে আমরা বলবো দুটি ঘটনার মধ্যে কোনো না কোনো প্রকারের কার্যকারণ সম্পর্ক আছে। এক্ষেত্রে দুটো পরিবর্তন সমমুখীও হতে পারে, বিপরীতমুখীও হতে পারে। অর্থাৎ একটা বাড়লো অপরটা কমলো, একটা কমলো অপরটা বাড়লো, বা দুটি একই সঙ্গে বাড়লো বা একই সঙ্গে কমলো। এবারে আমরা দেখি সূত্রটার ভিত্তি কি। এই সূত্রের ভিত্তি হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। আগের যে দুটো আমরা সূত্র নিয়েছি সেখানে গুণগত লক্ষণ, আর এই তৃতীয় যে অপসারণ সূত্রটা এটা হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। এই পরিমাণগত হ্রাস বৃদ্ধি বা বাড়া কমা এর ভিত্তিতে মিলের যে পদ্ধতিটি ভিত্তি সেটি হলো সহজ পরিবর্তন পদ্ধতি। এই সূত্র অনুসারে পূর্বগামী ঘটনার হ্রাস বৃদ্ধি সত্ত্বেও যদি অনুগামী ঘটনার কোনরূপ পরিবর্তন না হয় তবে ওই পূর্বগামী ঘটনাটিকে অনুগামী ঘটনার কারণ বলা যাবে না। আর যদি একটি ঘটনার বাড়া কমা বা হ্রাস বৃদ্ধি সত্ত্বে অন্য ঘটনাটি পরিবর্তিত হয় তাহলে তাদের মধ্যে কার্যকারণ সূত্রে আবদ্ধ করব বা বলবো প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনার কারণ বা কার্য, বা ঘটনা দুটির মধ্যে কোনো না কোনো রকম কার্যকারণ সম্পর্ক আছে। যেমন এখানে উদাহরণ হিসেবে তোমরা লক্ষ্য করো, অন্যান্য অবস্থা অপরিবর্তনীয় থাকলেও কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে ওই দ্রব্যের চাহিদা কমে যায় এবং দ্রব্যমূল্যের দাম কমে গেলে ওই দ্রব্যের চাহিদা কিন্তু বেড়ে যায়। এটা চাহিদার সূত্র, তোমরা ইকোনমিক্সও পাবে এটা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদার এই যে পরিবর্তনের মধ্যে কোন না কোনো প্রকার কার্যকারণ সম্পর্ক আছে। এবার আসছি আমরা চতুর্থ অপসারণ সূত্র। আমরা আগেই বলেছি প্রথম তিনটি সূত্রের সঙ্গে যুক্তিবিজ্ঞানী মিলের বিশেষ সম্পর্ক আছে, কিন্তু অপসারণের যে চতুর্থ সূত্র এই সূত্রটির প্রবক্তা হলেন যুক্তিবিজ্ঞানী জোসেফ। তিনি মূলত পরিশেষ পদ্ধতিকে চিহ্নিত করার জন্যই এই অপসারণ সূত্রটি তৈরি করেছিলেন। পরিশেষ পদ্ধতি আমরা পরে আলোচনা করব। সেখানে কি বলা হচ্ছে, অপসারণ সূত্রে বলা হচ্ছে কোনো ঘটনাটাকে যদি অন্য একটি ভিন্ন ঘটনার কারণ বলে জানা থাকে তাহলে তা আলোচ্য ঘটনার কারণ হতে পারে না। অর্থাৎ কোনো একটা পূর্ববর্তী ঘটনাটাকে যদি আমরা আগেই কোনো একটি কার্যের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখি, কারণ বলে জেনে থাকি, তাহলে তা আলোচ্য ঘটনার কখনোই কিন্তু
কারণ হতে পারবে না। অপসারণের এই চতুর্থ সূত্রটিকে মিলের পরিশেষ পদ্ধতির ভিত্তি বলা হবে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, একটি পণ্যবাহী গাড়িতে আপেল রাখা আছে। আপেল সহ গাড়ির ওজন 500 কিলোগ্রাম। আমরা এও জানি এর মধ্যে আপেলের ওজন হচ্ছে 300 কিলোমিটার। সুতরাং বলা যেতেই পারে যে আপেল সহ গাড়ির ওজন থেকে আমরা যদি আপেলের ওজনটাকে বিয়োগ করে দিই, তাহলে গাড়ির ওজন এখানে পাওয়া যেতেই পারে। আমরা এখানে বিয়োগ করলাম, 500 থেকে 300 সমান দিয়ে 200 দিয়েছি, অর্থাৎ 200 কিলোমিটার এখানে গাড়ির ওজন। এবার এই যে 4টে সূত্র অপসারণের, এই অপসারণের এই 4টে সূত্রের মধ্যে প্রথম 3টি অপসারণ সূত্রকে আমরা বলবো মৌলিক অপসারণ সূত্র। এরপর আমরা চলে আসছি মিলের যে পদ্ধতি, পরীক্ষণমূলক আরোহী পদ্ধতি, সেই পদ্ধতির ব্যাখ্যায় খুব সংক্ষেপে আমরা এখানে পদ্ধতিগুলো চিহ্নিত করব, বা কিভাবে চিহ্নিত করব তার একটা সহজ সমাধান সূত্রকে আমরা বার করব। তারপরে পরবর্তী ক্লাসে আরোহী পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। তাহলে মিলের এই আরোহী পদ্ধতি বা পরীক্ষণমূলক আরোহী পদ্ধতির লক্ষ্য কি? এক্ষেত্রে মিল বলছেন যে কার্যকারণ যে সূত্র আমরা আবিষ্কার করব, সেই কার্যকারণ সূত্র আবিষ্কার করতে গিয়ে আমরা কতভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারি, সেগুলোই হচ্ছে আমাদের এখানে পদ্ধতি। এই পদ্ধতি আমরা কতগুলো উদাহরণ দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করব। নিচে লক্ষ্য করো উদাহরণ যে বিষয়টা, এই উদাহরণের বিষয় আমরা এখানে নিচ্ছি যে প্রথমে আমরা দেখলাম কোনো একটা জায়গায় ম্যালেরিয়ার ভীষণভাবে প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের অনুসন্ধানের বিষয় বা কার্য। এই কার্যের কারণটা কি? আমরা অনুসন্ধান করে দেখছি যে মূলত যেসব জায়গায় ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এবার আমরা আসছি মিলের পরীক্ষণমূলক আরোহী পদ্ধতি সম্পর্কে। নিচের উদাহরণটি লক্ষ্য করো, কোন একটা বিশেষ জায়গায় ম্যালেরিয়ার প্রকোপ খুব বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের অনুসন্ধানের বিষয়। কি অনুসন্ধান করব? যে ম্যালেরিয়ার এই যে প্রকোপ বৃদ্ধি পেয়েছে এর কারণ কি। মূলত অনুসন্ধান করে আমরা দেখলাম যে যেসব জায়গায় অ্যানোফিলিস মশার দংশন রয়েছে, সেই সব জায়গায় কিন্তু ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। তাহলে বিষয়টিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, পূর্ববর্তী ঘটনা হিসেবে অ্যানোফিলিস মশার দংশন অর্থাৎ কারণ, এবং অনুবর্তী ঘটনা হিসেবে ম্যালেরিয়ার প্রকোপ অর্থাৎ অ্যানোফিলিস মশার দংশনকেই আমরা ম্যালেরিয়ার কারণ বলে চিহ্নিত করছি। এবার ঘটনাগুলোকে আমরা যদি এভাবে সাজাই, প্রথমে আমরা 3টি বিষয় নিলাম। কি বলছি? যে অ্যানোফিলিস মশার দংশনের পরেই ব্যক্তিটি ম্যালেরিয়ায় আক্রান্ত হন। সেক্ষেত্রে সিদ্ধান্ত করা যায় অ্যানোফিলিস মশার দংশন ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কারণ। অর্থাৎ এখানে একটা মাত্র দৃষ্টান্ত লক্ষ্য করো যে অ্যানোফিলিস মশার দংশনের পরেই, অর্থাৎ ঠিক তারপর ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন ব্যক্তিটি। যখন দংশন ছিল না, ম্যালেরিয়া হয়নি, অ্যানোফিলিস মশার দংশন হলো এবং ব্যক্তিটি ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। একটা সদর্থক দৃষ্টান্ত, একটা নঅর্থক দৃষ্টান্ত।
এর বাইরে কিন্তু এখানে কোনো দৃষ্টান্তের কথা উল্লেখ করা হয়নি। এভাবে একটা সদর্থক এবং একটা নঙর্থক দৃষ্টান্তকে যখন আমরা কোনো কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য রাখব, তখন সেই পরীক্ষণমূলক পদ্ধতিটির নাম দেব আমরা ব্যতিরেকী পদ্ধতি। দ্বিতীয় যে উদাহরণ সেখানে দেখা যাচ্ছে, যেখানে যেখানে অ্যানোফেলিস মশার দংশনের দৃষ্টান্ত লক্ষ্য করা গেছে, সেখানেই ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। সেক্ষেত্রে সিদ্ধান্ত করা যায় অ্যানোফেলিস মশার দংশনই ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কারণ। এখানে কি লক্ষ্য করা হচ্ছে? কেবলমাত্র কতকগুলি সদর্থক দৃষ্টান্ত বা হ্যাঁবাচক দৃষ্টান্ত, এখানে কিন্তু কোনো নাবাচক দৃষ্টান্ত নেই। অর্থাৎ মিল বা অন্যয় দৃষ্টান্ত এখানে আমরা দেখছি, কতগুলো সদর্থক দৃষ্টান্তকে কেবল হাজির করেছে। এখানে কোনো নিষেধক বা নাবাচক দৃষ্টান্ত নেই। তাহলে কতকগুলি সদর্থক দৃষ্টান্তের উপস্থিতির ভিত্তিতে যখন আমরা কোনো ঘটনার কার্য নির্ধারণ করি, তখন পূর্ববর্তী ঘটনাটাকে কারণ বলছি, তখন তার ভিত্তি হবে অন্যয় পদ্ধতি। অর্থাৎ অন্যয় পদ্ধতিতে কেবলমাত্র 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্তের উপস্থিতি বা কারণের ভিত্তিতে কার্যকে নির্ণয় করা হয়। তাহলে প্রথম ক্ষেত্রে বা ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে আমরা মাত্র 2টো দৃষ্টান্ত নিয়েছি, একটা সদর্থক, একটা নঙর্থক। অন্যয় পদ্ধতির ক্ষেত্রে আমরা একাধিক, মানে 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্তের উল্লেখ করছি। এবার তৃতীয় যে পদ্ধতি, এই যে দুটো পদ্ধতি অন্যয় এবং ব্যতিরেকে নিয়েছি, এই দুটো পদ্ধতিকে যদি আমরা একসঙ্গে যুক্ত করতে পারি, তাহলে আমরা তৃতীয় যে পদ্ধতিটি পাবো, সেটা হচ্ছে অন্যয় ব্যতিরেকী পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি। এখানে কি বলা হচ্ছে? কতগুলো সদর্থক দৃষ্টান্ত নেব এবং কতগুলো নঙর্থক দৃষ্টান্ত নেব। সদর্থক দৃষ্টান্তে কি নেব? যেখানে যেখানে অ্যানোফেলিস মশার দংশন থাকছে, সেখানেই ম্যালেরিয়া রোগীর সংখ্যা পাওয়া যাচ্ছে বা ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে। নঙর্থক দৃষ্টান্তে কি নেব বা দেখব? যে যেখানে যেখানে অ্যানোফেলিস মশার দংশনের উদাহরণ বা দৃষ্টান্ত নেই, সেখানে ম্যালেরিয়া রোগী নেই। এই যে একাধিক সদর্থক দৃষ্টান্ত আর একাধিক নঙর্থক দৃষ্টান্ত বা অনুপস্থিতির দৃষ্টান্ত, এই 2 ধরনের দৃষ্টান্তকে নিয়ে আমরা যে তৃতীয় পদ্ধতিটি তৈরি করলাম, সেই পদ্ধতির নাম হচ্ছে অন্যয় ব্যতিরেকী পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি। উদাহরণটা খেয়াল করো, যেখানে যেখানে অ্যানোফেলিস মশার দংশনের দৃষ্টান্ত লক্ষ্য করা গেছে, সেখানেই ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আর যেখানে যেখানে অ্যানোফেলিস মশার দংশনের দৃষ্টান্ত লক্ষ্য করা যায়নি, সেখানে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। সেক্ষেত্রে সিদ্ধান্ত করা যায় অ্যানোফেলিস মশার দংশনই ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কারণ। আর এক্ষেত্রে তৃতীয় যে অনুসন্ধানটি মিলের পরীক্ষণমূলক পদ্ধতির ভিত্তি, তা হলো অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। এবারে আসি চতুর্থ পদ্ধতি। আমরা এতক্ষণ যে 3টে পদ্ধতি লিখলাম, মূলত গুণগত, পরিমাণগত নয়। এবার সংখ্যাগত পরিবর্তন আমরা দেখব। কি বলা হচ্ছে? যেখানে যত বেশি সংখ্যক অ্যানোফেলিস মশার দংশনের দৃষ্টান্ত লক্ষ্য করা গেছে, সেখানে তত বেশি সংখ্যক ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ প্রথম ঘটনাটার
পরিমাণগত মাত্রা আমরা বৃদ্ধি করছি, একই সঙ্গে দেখা যাচ্ছে দ্বিতীয় যে ঘটনা তারও পরিমাণগত মাত্রা বৃদ্ধি পেয়েছে। তার ভিত্তিতে সিদ্ধান্ত করা হচ্ছে যে অ্যানাফিলিস মশার দংশনই ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কারণ। এই চতুর্থ যে অনুসন্ধানটি মিলের পরীক্ষণমূলক পদ্ধতির ভিত্তি, তা হলো সহপরিবর্তন পদ্ধতি। এবার চারটে পদ্ধতি আরেকবার মনে করে নিই। একাধিক সদর্থক দৃষ্টান্ত যখন দেখব সেটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি। মাত্র দুটো দৃষ্টান্ত উপস্থিতি এবং অনুপস্থিতি, সেটা হলো ব্যতিরেকী পদ্ধতি। একাধিক সদর্থক দৃষ্টান্ত এবং একাধিক নঙর্থক দৃষ্টান্ত এর উপস্থিতি এবং অনুপস্থিতির যে অন্বয়, তার ভিত্তিতে যে পদ্ধতিটি রচিত হয়েছে সেটা হচ্ছে অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। আর যখন দুটো ঘটনার সঙ্গে একই সঙ্গে বাড়া বা কমা আমরা লক্ষ্য করব, এই পরিবর্তন লক্ষ্য করব, পরিমাণগত পরিবর্তন লক্ষ্য করব, তখন সেটাকে আমরা বলবো সহপরিবর্তন পদ্ধতি। এবারে এই পদ্ধতিগুলো কিভাবে চিহ্নিতকরণ করা হবে দেখা যাক। অর্থাৎ সংক্ষেপে মনে রাখবে, এই কথাগুলো মনে রাখলে অন্বয়ী পদ্ধতি চিহ্নিতকরণের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। পাঁচটা পদ্ধতি, একটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি, একটা ব্যতিরেকী পদ্ধতি, একটা অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, 4 সহপরিবর্তন পদ্ধতি এবং 5 পরিশেষ পদ্ধতি। অন্বয়ী পদ্ধতিকে কি করে চিনব? না, দুটি ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে বারংবার একত্র উপস্থিতি বা অন্বয় বা প্রত্যক্ষ করে যখন ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সূত্র আবিষ্কার করব, তখন তার ভিত্তি হবে অন্বয়ী পদ্ধতি। সহজ কথায়, দুটি ঘটনার একত্র উপস্থিতির অন্বয়, এর বাইরে আর কিচ্ছু আমরা দেখব না। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে মাত্র দুটো দৃষ্টান্তের উপস্থিতি এবং অনুপস্থিতি দেখব। দুটির বেশি ঘটনা যখনই হয়ে যাবে উপস্থিতি অনুপস্থিতি, তখনই সেটা অন্বয় ব্যতিরেকী পদ্ধতি হবে। দুটো পদ্ধতিকে খুব ভালোভাবে চিনে নাও। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে একটা উপস্থিতি, একটা অনুপস্থিতি, আর অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে একাধিক সদর্থক দৃষ্টান্ত বা উপস্থিতি, একাধিক নঙর্থক দৃষ্টান্ত বা অনুপস্থিতি। আর যখনই দুটো ঘটনাটাকে একই সঙ্গে বাড়া বা কমা, হ্রাস বৃদ্ধি আমরা লক্ষ্য করে কার্যকারণ সূত্র আবিষ্কার করব, তখন সেটা হবে সহপরিবর্তন পদ্ধতি। আর পরিশেষ পদ্ধতির কথা আমরা আগেই বলেছি, জোসেফের যে সূত্র ধরে, সেখানে বলা হচ্ছে দুটি ঘটনার কোন একটি বিষয়কে যদি অপর কোন একটি বিষয়ের কারণ রূপে আগেই আমাদের জানা থাকে, এই দাবি আমরা যখন করব, তখনই সেটা হয়ে যাবে পরিশেষ পদ্ধতি। তাহলে মূলত আমরা এখানে অপসারণের চারটি সূত্র এবং 5টা যে পদ্ধতি চিহ্নিতকরণ, সেগুলোকে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি, অর্থাৎ এই 5টা পরীক্ষণমূলক পদ্ধতির সূত্র, আকার, উদাহরণ এবং দোষগুণ, আর এই পদ্ধতিগুলোর ভিত্তি, কোন ধরনের অপসারণ নিয়ম, সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। সবাই ভালো থেকো।